শুনছেন গল্প কথা নিবেদিত আজকের গল্প মাঝরাতের গাড়ি। গল্প মাঝরাতের গাড়ি। গল্প রচনা আলফ্রেড নয়েস। গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। সেটা ছিল একটা ছেঁড়া খোড়া লাল খেলেও বাঁধানো বই। মর্টিমার তার বাবার লাইব্রেরির তাক থেকে সেটা যখন আবিষ্কার করেছিল তখন তার বয়স মাত্র 12 বছর। সব নিষেধ অমান্য করে সে বইটা নিয়ে গিয়েছিল তার শোবার ঘরে। মধ্যরাতে যখন তাদের প্রাচীন এলিজাবেথীয় ধাঁচের বাড়ির সব কোলাহল সম্পূর্ণভাবে থেমে যেত, তখন সে মোমবাতি জ্বালিয়ে বইটা নিয়ে বসত। সে থাকতো একটা ছোট্ট নির্জন ঘরে। মর্টিমার চুরি করা মোমবাতির অতি অল্প অবশিষ্টাংশগুলি জ্বালিয়ে সে কোনো মতে ঘরের জমাট অন্ধকারে একটু দূরে সরিয়ে রাখত। যখন বাড়ির অন্য সকলে নিদ্রাদেবীর কোলে নিজেদের আত্মসমর্পণ করেছে আর তার সাথে সমস্ত বাড়ির গাঢ় অন্ধকারে প্লাবিত হয়েছে, ঠিক তখনই সে নিজেকে জাগিয়ে রাখত। নিচের হল ঘরে গ্র্যান্ডফাদার ক্লক এর একটানা টক টক শব্দের সাথে তার ছোট্ট হৃৎপিণ্ডের ধূপ ধাপ শব্দ ও দূরের বেলাভূমিতে সমুদ্রের ঢেউয়ের ছন্দবদ্ধ ওঠানামার শব্দ মিলিয়ে তার মনে একটা রহস্যের জগৎ সৃষ্টি করত। পড়তে পড়তে সে কখনো কখনো দেওয়ালে একটা মথের ডানার ফরফর শব্দ শুনে চমকে উঠত এবং কান পেতে কিছু একটা শুনবার চেষ্টা করত। যেন এক গভীর জঙ্গলের নিস্তব্ধতায় একটা ডাল ভাঙার শব্দ শুনে সে কান খাড়া করেছে। ছেঁড়াখড়া বইটার প্রতি অদ্ভুত আকর্ষণ ছিল তার, যদিও সে গল্পটার মাথামুন্ডু কিছুই বুঝতে পারত না। বইটার নাম মাঝরাতের গাড়ি। বইটির 50 পাতায় একটি ভয়ঙ্কর ছবি ছিল। সেটা তার চোখে পড়লেই সে আতঙ্কে শিউরে উঠত। মর্টিমার স্বভাবতই ভাবপ্রবণ ছিল, কিন্তু তার মানসিক ভারসাম্যের কোনো অভাব ছিল না। তা সত্ত্বেও মর্টিমার তার মনের মধ্যে ছবিটার প্রভাব কিছুতেই বুঝে উঠতে পারত না। তার 6 বছর বয়সে যেমন সিঁড়ির অন্ধকার কোণটা ঊর্ধ্বশ্বাসে ছুটে পার হয়ে যেত, অথবা এনসেন্ট মেলিনার গল্পের লোকটি যেমন নির্জন রাস্তায় চলতে চলতে এতবার মাত্র পিছন ঘুরে তাকিয়েই আর কোনো দিকে না তাকিয়ে হন হন করে হেঁটে চলে গিয়েছিল, ঠিক সেই রকম ভাবেই মর্টিমার বইয়ের 50 পাতাটা এড়িয়ে চলত। কিন্তু আপাত দৃষ্টিতে তার আতঙ্কিত হবার মতন কিছুই ছিল না ছবিটাতে। ছবিটার প্রধান বৈশিষ্ট্য হলো অন্ধকার। ছবিটা দেশের এক পাণ্ডব বর্জিত স্থানে, একটা নির্জন পরিত্যক্ত রেলওয়ের প্ল্যাটফর্মের। সময়টা মধ্যরাত্রি এবং একটা মাত্র টিমটিমে আলো। নির্জন প্ল্যাটফর্মে একটি মাত্র ছায়ামূর্তি আলোটির ঠিক নিচে দাঁড়িয়ে আছে। তার মুখটা অন্ধকার টানেলের প্রবেশপথটার দিকে ঘোরানো। কল্পনায় এই দৃশ্যটা দেখে মর্টিমারও মনে হতো সে যেন কোনো ভয়াবহ অন্ধকার গহ্বরের মধ্যে তলিয়ে যাচ্ছে। ছবিটা দেখলে মনে হতো লোকটি যেন কিছু শোনার চেষ্টা করছে। তার চেহারায় উত্তেজনার ছাপ স্পষ্ট। মনে হয় যেন কোনো এক ভয়ঙ্কর পরিণামের অপেক্ষায় আছে। কিন্তু গল্পটার যতটা মর্টিমার পড়েছিল তার মধ্যে এমন কিছু ছিল না যাতে সে দুঃস্বপ্ন দেখে চমকে জেগে উঠবে। তবুও সে এই বইটার আকর্ষণ থেকে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারত না। আবার গভীর রাতের নির্জনতায় সেই ভয়ঙ্কর ছবিটাও দেখতে পারত না, যার জন্য সে ওই পৃষ্ঠার সাথে তার পরের পৃষ্ঠাটাও
আলপিন দিয়ে জুড়ে দিয়েছিল, যাতে ভুল করেও ছবিটা তার চোখে না পড়ে। অতঃপর সে পুরো বইটা পড়ে ফেলবে ঠিক করলো, কিন্তু প্রতিদিনই 50 পাতায় পৌঁছাবার আগেই সে গভীর ঘুমে ঢলে পড়ত। পরের দিন গল্পের স্মৃতি তার মনে ঝাপসা হয়ে আসতো, যার জন্য মর্টিমারকে আবার গোড়ার থেকে শুরু করতে হতো। কিন্তু মজার কথা হলো, প্রতিদিনই 50 পাতায় পৌঁছাবার আগেই তার ঘুম চলে আসতো। এইভাবেই দিনের পর দিন চলে যেত। ক্রমে ক্রমে মর্টিমারের বয়স বাড়ল। সেই বইটাও তার ছবিটার কথা তার মন থেকে একসময় মুছেই গেল। জীবনের মধ্য বয়সে কোনো একদিন ঠিক মধ্যরাতের আগে সে দাঁড়িয়েছিল একটা নির্দিষ্ট রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায়। স্টেশনের ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল। সেই সময় তার মনে হলো যেন বহুদিন ঘুমিয়ে থাকার পর হঠাৎ জেগে উঠে সমস্ত পূর্ব স্মৃতি তার মনে ভিড় করে এসে দাঁড়িয়েছে। সে দেখলো লম্বা নির্জন প্ল্যাটফর্মটার এক পাশে টিম টিম করে জ্বলা বাতিটার নিচে সেই পরিচিত লোকটি দাঁড়িয়ে আছে। সেই ছবির মতো লোকটির মুখ টানেলের অন্ধকার প্রবেশ পথের দিকে ফেরানো। দেখে মনে হয় সে অধীর আগ্রহে এবং প্রচন্ড উত্তেজনায় কিছু শুনবার চেষ্টা করছে, ঠিক যেমন 30 বছর আগে ছবিটা দেখে তার মনে হতো। কিন্তু আজ মর্টিমার ছেলেবেলার মতো ভয় পেল না। সে ভাবল আজ এগিয়ে যাবে, লোকটির মুখোমুখি দাঁড়াবে এবং প্রতিদিন ধরে যে মুখটা তার দিক থেকে ফেরানো ছিল, লুকিয়ে রাখা ছিল, সে আজ সোজাসুজি দেখবে। সে নিজ মনে ঠিক করলো হন হন করে তার দিকে এগিয়ে যাবে ও কোনো একটা ছুতো করে তার সাথে কথা বলবে। হয়তো জিজ্ঞাসা করবে যে ট্রেনের কি দেরি আছে, কিন্তু তাকে তার বয়সের মর্যাদা অনুসারে গাম্ভীর্য বজায় রাখতে হবে। কিন্তু প্রথম পদক্ষেপের পরেই তার হাত ঘামে ভিজে উঠল এবং উত্তেজনায় ও অজানা ভয়ে সে থরথর করে কাঁপতে লাগলো। সে দ্রুত পায়ে এগিয়ে গেল। মূর্তিটাকে ছাড়িয়ে কয়েক পা এগিয়ে হঠাৎ এক ঝটকায় ঘুরে মূর্তিটার মুখোমুখি দাঁড়ালো। কিন্তু কোনো কিছু বলার আগেই যা তার চোখে পড়ল তাতে তার মুখে আর কোনো কথাই শুনল না। লোকটি আর কেউ নয়, সে নিজেই। তার নিজের চোখ দুটো যেন তার ফ্যাকাশে মুখে বসানো এবং তার জীবন্ত চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, যেন সে আয়নাতে নিজেকেই দেখছে। মাটিমারের হৃদয়ের তন্ত্রীতে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। তার সমস্ত শরীরে একটা আতঙ্কের শিহরণ বয়ে গেল। সে হোঁচট খেলো এবং ঠিক সেই মুহূর্তেই একটা ট্রেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে টিকিট ঘর ছাড়িয়ে স্টেশনের পেছনের লাইন ধরে প্রাণপণে ছুটে চলল। সমস্ত গ্রামটা যেন সম্পূর্ণ জনহীন বলে মনে হলো। চাঁদের আলোয় পরিবেশটা আরো নির্জন ও আরো রহস্যময় হয়ে উঠল। কিছুক্ষণের জন্য থেমে সে কান পেতে শুনল যে তারই পায়ের শব্দের প্রতিধ্বনির মতো আর একটা শব্দ যেন টিকিট ঘরের কাঠের মেঝের উপর দিয়ে হুড়মুড় করে ছুটে আসছে। সে সব লজ্জা সরম জলাঞ্জলি দিয়ে নিজের ভয়ের কাছে আত্মসমর্পণ করলো এবং ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল। রাস্তার এক ধারে লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া গাছের সারি যেন নিরবিচ্ছিন্ন ও অন্তহীনভাবে চলে গেছে, আর অপর পারে রাস্তার ধার ঘেঁষে সরু একটা খাল চলে গেছে, যার জলে গাছের ছায়াগুলি টলমল করে নড়ছে। তার পেছনে পায়ের শব্দের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। মর্টিমারের মনে হলো যেন পেছনে পায়ের শব্দটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে, কাছে কাছে আরো কাছে, আরো 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 কাছে। প্রায় 6 মাইল দূরে রাস্তার ধারে একটা ছোট্ট সাদা বাড়ি তার চোখে পড়ল। বাড়িতে 2টো জানলা ও একটা দরজা। হঠাৎ দেখলে যেন একটা মানুষের মুখের আদল খুঁজে পাওয়া যায়। মাটিমার মনে হলো কোনো মতে বাড়িটাতে পৌঁছাতে পারলে সে আশ্রয় ও নিরাপত্তা 2 পাবে। পেছনে পায়ের শব্দটা ক্ষীণভাবে কিছু দূর থেকে শোনা যাচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে দরজার গায়ে আছড়ে এসে পড়ল
এবং তার সমস্ত শক্তি দিয়ে দরজার ছিটকিনিটায় খট খট করে শব্দ করলো আর প্রাণপণে দরজাটা ধাক্কা দিতে লাগলো। দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় কোনো কলিং বেল ছিল না। সে পাগলের মতন দরজায় ঘুষি মেরে চলল যতক্ষণ না তার হাত থেকে রক্ত ঝরে পড়ে। দরজার ভেতর থেকে সাড়া এলো খুব দেরিতে। অনেকক্ষণ অপেক্ষার পর মর্টিমার বাড়ির ভেতর থেকে ভারী পায়ের শব্দ শুনতে পেল। ধীরে ধীরে পায়ের শব্দটা নড়বড়ে সিঁড়ি দিয়ে নেমে আসতে শোনা গেল, আর তার চাপে পুরনো সিঁড়ির ক্যাঁচ ক্যাঁচ আর্তনাদ তার কানে এলো। ধীরে ধীরে দরজার তালা খোলা হলো। একটা লম্বা ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো। তার হাতের মোমবাতিটা এমন ভাবে ধরা ছিল যে মর্টিমার তার মুখ বা চেহারা কিছুই দেখতে পেল না। হঠাৎ ভীষণ আতঙ্কের সাথে তার নজর পড়ল যে লোকটির সারা মুখ ব্যান্ডেজ দিয়ে ঢাকা। তাদের মধ্যে কোনো কথা হলো না। মূর্তিটা তাকে হাতের ইশারায় ভিতরে ডাকলো এবং সে প্রবেশ করা মাত্র দরজাটা পেছন থেকে দুম করে বন্ধ করে দিল। ও নিঃশব্দ ইশারায় তাকে অনুসরণ করতে বলে মূর্তিটা আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে উঠে চলল। হাতে তার তখনও সেই ভৌতিক মোমবাতি, যার ক্ষীণ আলোয় তার বিশাল লম্বা ছায়াটা সাদা চুনকাম করা দেওয়ালে ও ছাদের উপর পড়ে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। তারা উপরে আরেকটা ঘরে এসে ঢুকলো। ঘরেতে ফায়ার প্লেসে গনগনে আগুন জ্বলছে ও তার দুই পাশে দুটো আরাম কেদারা মুখোমুখি রাখা আছে। একটি ছোট ওক কাঠের টেবিলের ওপর তার নজর পড়ল। ছোড়া খোড়া লাল খোড়া বাঁধানো একখানা বই। মর্টিমারের মনে হলো যেন তার এখানে আসাটা অনেকদিন আগে থেকেই নির্ধারিত ছিল এবং তার জন্য সব রকম আয়োজনও করা ছিল। মূর্তিটা ইশারায় মর্টিমারকে আরাম কেদারায় বসতে বলল। বইটির পাশে টেবিলে মোমবাতিটা রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল এবং যাবার সময় ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গেল। মর্টিমার মোমবাতিটার দিকে তাকালো। ওটা যেন ওর অনেক দিনের চেনা। পোড়া মোমের গন্ধটা তাকে ফিরিয়ে নিয়ে গেল অনেক অনেক দিন আগের পুরনো এলিজাবেথীয় বাড়িটার ছোট্ট ঘরে। সে কাঁপা কাঁপা হাতে বইটা তুলে নিল। সঙ্গে সঙ্গে সে সেটা চিনতে পারল, যদিও তার গল্পটার কিছুই মনে ছিল না। তবুও মলাটের উপর কালির ঝাপটা দেখেই মনে পড়ল। সে পাতা উল্টে 50 পৃষ্ঠাটা বার করল, যেটা সে শৈশবে আলপিন দিয়ে আটকে রেখেছিল। মর্টিমার অবাক হয়ে দেখল ছেলেবেলায় লাগানো পিনগুলো আজও রয়েছে। সে বইটির গোড়ার দিকে ফিরে গেল এবং মনে মনে সংকল্প করল যে আজ সে পুরো গল্পটা পড়বেই। তার ধারণা হলো যে নিশ্চয়ই ছাপার অক্ষরে সবকিছুর বিবরণ ওখানে দেওয়া আছে। যদিও শৈশবে সে যা ভালো করে বুঝতে পারেনি, আজ সে সঠিকভাবে তা উপলব্ধি করবেই। বইটার নাম মাঝরাতের গাড়ি। প্রথম অনুচ্ছেদটা পড়ার পরেই গোটা ঘটনাটাই যেন একটা আতঙ্কের মতো তার মনের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠল। গল্পটির বিষয়বস্তু অদ্ভুত একটা লোক তার শৈশবে একটা বই হাতে পায় যাতে একটা ভয়ঙ্কর ছবি আছে। তারপর লোকটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গল্পটির কথা ভুলে যায়। কিন্তু কোনো একদিন মাঝরাতে এক নির্জন রেল প্ল্যাটফর্মে তার সেই পরিচিত দৃশ্যে সে নিজেকে আবিষ্কার করে। ছায়ামূর্তিটির মুখোমুখি হয়ে অবশেষে আতঙ্কে ও প্রাণ ভরে দৌড়ে পালায়। লোকটি প্রাণের ভয়ে পথের ধারে ছোট্ট একটা বাড়িতে আশ্রয় পায় এবং একটা ছায়ামূর্তি তাকে পথ দেখিয়ে উপরে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তার চোখে পড়ে একটি বই যার নাম মাঝরাতের গাড়ি। সে রুদ্ধ নিঃশ্বাসে গল্পটির আদ্য প্রান্ত পড়ে চলে। গল্পটি তারই জীবনের ঘটনা নিয়ে লেখা। এইভাবে ঘটনাটি অনন্তকাল ধরে ঘটে যাবে এবং ঘটতেই থাকবে, যার কোনো শেষ নেই। কিন্তু গল্পটা পড়তে পড়তে যখন বারবার 3 বার এসে রাস্তার ধারের বাড়িটার কাছে সে পৌঁছালো, একটা প্রচন্ড আতঙ্কের মধ্যে দিয়ে সে ধীরে ধীরে উপলব্ধি করল যে সে একটা ভয়াবহ বৃত্তের মধ্যে যেন অবস্থান করছে, যেটা একটা বিরামহীন চাকার মতো ঘুরেই চলেছে
এবং যার হাত থেকে তার কোনো নিস্তার নেই, নেই কোনো পরিত্রাণ। গল্পের খুঁটিনাটির ব্যাপারে কোনো নতুনত্ব নেই, সেগুলো অনন্তকাল ধরে একইভাবে ছিল এবং আছে। কিন্তু আজ সে নতুনভাবে সেটা উপলব্ধি করতে পারল। কিন্তু যে ছায়ামূর্তিটা তাকে পথ দেখিয়ে আঁকা বাঁকা সিঁড়িটা দিয়ে উপরে এনেছিল, সে কে? সে কি চায়? গল্পের কিছুটা তার মনোযোগ এড়িয়ে গিয়েছিল। ছায়ামূর্তিটা উচ্চতায় ওরই সমান, তবে কি সেটাও নিজেই? তাই কি ওর মুখটা ব্যান্ডেজের আড়ালে লুকানো? যে মুহূর্তে তার মনে এই প্রশ্নটা উকি দিয়েছিল, সেই মুহূর্তেই তার কানে এলো পেছনের জানলার তালা খোলার শব্দ। অপরিচিত গৃহস্বামী তার পেছন দিক থেকে এসে দাঁড়ালো। মোমবাতির আলোয় তার ছায়াটা এই রকম লম্বা ও ভৌতিক দেখাচ্ছিল। সে এসে আগুনের ধারে তার সামনের চেয়ারটায় ওর মুখোমুখি বসল। ঘরে একটা অস্বস্তিকর ও ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছিল, যেমন করে কোনো মহিলা ধীরে ধীরে তার অবগুণ্ঠন খোলে। সেইভাবে সে তার হাত তুলল মুখের ব্যান্ডেজ খোলার জন্য। মাটিমার জানতো মুখটা কার, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে হলো সেটা কি জীবিত না মৃত। আর কোনো পথ খোলা নেই। মাটিমার ঝাঁপিয়ে পড়ল তার উপর এবং মূর্তিটার গলা প্রাণপণে টিপে ধরল। তার মনে হলো তার নিজের গলাটাও যেন ওই একই পাশবিক শক্তিতে কেউ টিপে ধরেছে। দুজনের রুদ্ধবদ্ধ গোঙানির শব্দের প্রতিধ্বনিগুলো আর আলাদা করে বোঝা যাচ্ছিল না। দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে গেল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে যেন মৃত্যুর নীরবতা ঘরটিকে গ্রাস করল। ক্রমশ তা গভীর থেকে গভীরতর হয়ে গেল। এই নীরবতার মধ্যে ৩৮ বছর আগেকার গ্র্যান্ডফাদার ক্লকটার মৃদু টক 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 শব্দ ও দূরের বেলাভূমির সমুদ্রের ঢেউয়ের মতো মৃদু শব্দ শোনা যাচ্ছিল। আজ মার্টিমার অবশেষে পরিত্রাণ পেল। হয়তো সে মাঝরাতের গাড়িটায় চড়তে পেরেছে। গাড়িটা আর কিছুই নয়, সেই ছেঁড়া খোড়া পুরনো লাল খোড়া বাঁধানো বইটা। শুনলেন আজকের গল্প মাঝরাতের গাড়ি। গল্প রচনা আলফ্রেড নয়েস। গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং প্রচুর শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।